সত্যি করে বলো, কে তুমি? কি তোমার আসল পরিচয়? কি করছো কাকা? এসবের মানে কি? এই দৃষ্টি আমার ভীষণ চেনা। বাপ তার হিসেব বুঝে নিয়েছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। বঙ্গ সাসপেন্সে আজকের নিবেদন হেমন্ত দত্তের লেখা রঞ্জাবতীর খঞ্জর। ইংরেজ শাসিত দেশের এই নামহীন নগরের ছোট্ট বাজারটাতে এক সন্ধে এসে দাঁড়ালো এক আগন্তুক। আগন্তুকের গোটা দেহ রঙিন পোশাকে ঢাকা, কাঁধে রঙিন টুকরো কাপড়ের একটা ঝোলা, হাতে শক্ত বাঁশের লাঠি, মাথার সাদা পাগড়িটা দিয়ে মুখের বাকি অংশটা ঢাকা। কেনাকাটার স্বাভাবিক গোলমালে ভরে আছে বাজারটা। আগন্তুক যেন নিঃশব্দে কিছু খুঁজে চলেছে। একটু পরেই ফিরিঙ্গি সেনাদের একটা দল ঘোড়া ছুটিয়ে চলে গেল। আগন্তুকও কাছাকাছি একটা দোকানে লুকিয়ে নিল নিজেকে। ফিরিঙ্গি সেনারা চলে গেলে বাজারের স্বাভাবিক ছন্দ আবার ফিরে এলো। আগন্তুকও বের হয়ে এলো সে দোকানটা থেকে, কিন্তু তার তীক্ষ্ণ চোখ দুটোর ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে যা সে খুঁজছে তার হদিস যেন সে কিছুতেই পাচ্ছে না। হঠাৎ একটা লোকের কথা কানে আসতেই থমকে গেল তার পা। আজকে চম্পারানির মুজরা। আর চোখের লোকটাকে একবার দেখলো সে। নেশা করেছে লোকটা। জুঁই ফুলের মালা জড়ানো হাতের কবজিতে, আর নেশা জড়ানো গলায় সে বলছে, দিল খুশ হয়ে যাবে। চম্পারানি, আসছি শোনা, আমি আসছি। চম্পা। এই নামটা শুনেই আগন্তুকের লাঠি ধরা হাতটা শক্ত হয়ে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল একবার। ধীর পায়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে অনুসরণ করতে লাগলো লোকটাকে। লোকটা একটা অন্ধকার গলি ধরে এগিয়ে চলল টলতে টলতে। চম্পারানি, আমি আসছি সোনা, আমি আসছি। দিল খুশ করতে আমি আসছি। আমি আসছি। লোকটা থামলো একটা ভাঙাচোরা বাড়ির সামনে। উপর থেকে হলদেটে আলো জানলা চুয়ে নামছে। উপর থেকে ভেসে আসছে সারেঙ্গির আওয়াজ। এমন সময় শুকনো পাতার একটা খচমচ আওয়াজে লোকটা একবার থেমে চকিতে ঘুরলো পিছনে। কে কে রে? কে আসছিস আমার সাথে? আগন্তুক দ্রুত নিজেকে লুকিয়ে নিল অন্ধকারে। লোকটা অন্ধকারে দৃষ্টি ফেললো একবার, তারপর দরজাটা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। আগন্তুক অন্ধকার থেকে বেরিয়ে এসে সন্তর্পণে প্রায় নিঃশব্দে উপরে বারান্দায় পৌঁছলো। সারেঙ্গির আওয়াজটা এখন অনেকটা জোরালো, হাসাহাসি আর নেশা জড়ানো কিছু গলাও ভেসে আসছে। চম্পার মুজরোটা কিন্তু দারুণ। দিল লুট লিয়া চম্পা মেরি জান। বলো তানিক।
আগন্তুক হাসাহাসি আর কথাবার্তা উপেক্ষা করে খোলা দরজা দিয়ে বের হয়ে আসা আলোটা লক্ষ্য করে এগিয়ে চলল। ভিতরে দৃষ্টি পড়তেই তার বুকের ভিতর আগুনের গোলা ছুটে গেল। মেঝেতে লাল কার্পেটের উপর বিশেষ মুদ্রায় বসে আছে এক মহিলা। মহিলার মুখটা ঘোমটার আড়ালে। আগন্তুকের ইচ্ছে হলো এক্ষুনি ছুটে গিয়ে মাথাটা বাঁশের লাঠিটা দিয়ে টুকরো টুকরো করে দেয়, কিন্তু বড় মুহূর্তেই নিজেকে সংযত করে অন্ধকারে মিশে গেল। ঘরে এখনো মুজরত চলছে। ও কি গান গাইছে চম্পা জান। বেশ অনেকটা সময় পর আসর ভাঙল। বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। আগন্তুক অন্ধকার থেকে বেরিয়ে এসে দরজার সামনে এসে দৃষ্টি ফেলল ভিতরে। ঘর একদম ফাঁকা, কিন্তু সে বাইজিটা কোথায় গেল? আগন্তুক চোখে দৃষ্টি ফেলল ঘরটাতে। দেখলো ডান দিকে একটা সরু গলিপথ, সেখান থেকে আলোর আভাস আসছে। ধীর পায়ে সে এগিয়ে গেল। দেখলো গলিপথের শেষে একটা প্রশস্ত ঘর। দরজা খোলা আছে বলে ভিতর থেকে আলো আসছে, আর বাইজি মহিলাটা একটা দেয়ালে লাগানো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ পোশাক পরিবর্তন করছে। মুখে একটা হিংস্র আওয়াজ নিয়ে কোমরে গোজা খঞ্জরটা বের করে ছুটে গেল। বাইজি মহিলাও সেই শব্দে ঘুরল, আর আগন্তুক দাঁত চেপে চিৎকার করে উঠল। বিশ্বাসঘাতী গুপ্তচর বাইজি। কে কে আপনি? মিস সুমিতা, সুন্দরবনের পুলিশি কাজে আপনার এই যে অভূতপূর্ব ভূমিকা, এই বিষয়ে কিছু বলুন। আমি ভাবতেই পারিনি এই দিনটা সত্যি আসবে। একদিন সুন্দরবনের স্টিং অপারেশনে এসে এই জঙ্গলে যে প্রতিজ্ঞাটা মনে মনে করেছিলাম, সেটা যে বাস্তবায়িত করতে পারবো কোনোদিন তা কল্পনাতেও আসেনি। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এত অবধি বলে সাংবাদিকটি এগিয়ে গেল পুলিশের বাইক নিতে। অন্যদিকে একটা গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে রইল সুমিতা। যে গঙ্গাদস্যুর দলটা এই এলাকার ত্রাস ছিল, সে দলটাকে বহু মাসের চেষ্টায় ফেরাতে পেরেছে সমাজের মূল স্রোতে। অবশ্য তার জন্য এই কমাসে তাকে করতে হয়েছে অনেক কঠিন পরিশ্রম। খুব সুদক্ষ পথে এগিয়ে গিয়েছিল সে। সামাজিক মানুষগুলোর ওপর তাদের যে চরম ঘৃণা, চরম অবিশ্বাস ছিল, সেটা কাটিয়ে ফিরিয়ে আনতে পেরেছে বিশ্বাস। শত শত বছর আগে চম্পাবতী নামক কোনো এক বাইজি যে বিশ্বাসঘাতকতার কাজ করেছিল, সেটাই যেন জমাট পাথর হয়ে গেছে এই সুন্দরবনের দস্যু দলগুলোতে। সুমিতা হয়তো কিছুটা পেরেছে, বাকি এখনো অনেকটাই। কঠোর পুলিশি প্রহরায় জলদস্যুদের প্রায় 20 জন সদস্য জমা দিয়েছে তাদের অস্ত্র। অনেকগুলো টিভি চ্যানেল নিজেদের মতো করে বাইট নিচ্ছে এবং দিচ্ছে। কিন্তু এত কিছুর মাঝে সুমিতার চোখ যেন খুঁজে চলেছে একজনকে, একটা বেটে লোক, যে না থাকলে এই অসম্ভব কাজ সম্ভব হতো না। একবার যদি দেখা পাওয়া যেত তার। কিন্তু সুমিতার কৌতূহলী চোখ তেমন কারোরই দেখা পেল না। ছোট্ট একটা শ্বাস বুক থেকে উঠে এলো তার। মনে মনে বলল,
কে জানে, হয়তো এই জীবনে আর কোনোদিনই তার দেখা পাওয়া যাবে না। ঠিক তখনই চোখ আটকে গেল বেশ অনেকটা দূরে বড় একটা গাছের ধারে স্থির কালো বিন্দুটার দিকে। তীক্ষ্ণ চোখে দেখল বিন্দুটাকে। হ্যাঁ, একটা পেটে খাটো লোক কালো কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে। সুমিতা একবার উপস্থিত সকলকে দেখল, তারপর প্রায় সকলের অলক্ষ্যে জায়গাটা টপকে এগিয়ে গেল গাছটার দিকে। তাকে এগিয়ে আসতে দেখেই কালো বিন্দুটা পেছনের জঙ্গলের চকিতে অদৃশ্য হয়ে গেল। সুমিতা এগিয়ে যাওয়ার গতি বাড়ালো। যেতে যেতেই ডাক দিল, এই যে শুনছেন, দাঁড়ান দাঁড়ান বলছি। বেটে লোকটা থামল না। সে যেন কিছুটা হাওয়ায় ভেসে যাওয়ার মতো সামনের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। সুমিতা বিড়বিড় করে বলল, আরে লোকটাকে পেতেই হবে। ওর কাছে আমার জানার যে অনেক কিছু আছে। সুমিতা প্রায় দৌড়ে চলল। কাঁটা ঝোপে ছড়ে যেতে লাগলো তার হাত পা। তবু সে থামল না। বেশ কিছুটা ছোটার পর আবারও দেখতে পেল সেই বেটে লোকটাকে। আবারও গলা উঁচিয়ে ডাক দিল, কি হলো? দাঁড়ান। আরে আমি সুমিতা, চিনতে পারছেন না? সেই যে সেবারে। সুমিতা কথাটা শেষ করতে পারল না। তার আগেই কেমন যেন সনসন করে ঝড় উঠল একটা। শুকনো পাতা আর ধুলোয় ভরে গেল জায়গাটা। কালো ধোঁয়ার মতো একটা চক্র যেন পাক খেয়ে গেল। হঠাৎ ওঠা ঝড়ে বুঝতে পারল না সেটি কি করবে। চোখ মুখ যেন ঢেকে গেল ধুলোয়। আরে লোকটা দাঁড়াচ্ছেই না। উদ্ভ্রান্তের মতো এগিয়ে চলল সুমিতা সেই ঝড় টপকে। বেশ কিছুটা পরে থেমে গেল সব। প্রকৃতি যেন স্বাভাবিক হলো আবার। থেমে গেল সুমিতাও, কিন্তু বুঝতে পারল না সে ঠিক কোথায় আছে। তখনই ছলাৎ ছলাৎ শব্দটা কানে এলো। সুমিতা এক মুহূর্ত শব্দটা শুনল, বুঝল সে নদীর একদম ধারে চলে এসেছে। সামনের ঝোপটা টপকে এগিয়ে যেতে গিয়ে উঁচু কোনো ঢিবির মতো জায়গায় পা আটকে সশব্দে পড়ে গেল সে মাটিতে। ঝাড়া দিয়ে উঠল সুমিতা। ভালো করে দেখল ঢিবির মতো জায়গাটা। একটা নয়, পাশাপাশি দুটো। ঢিবিগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলল, এগুলো কি? দেখে তো কবর বলে মনে হচ্ছে। হে কি, কিন্তু কার? কি রে মেয়ে, কি দেখছিস অমন করে? আর কিছু ভাবার আগেই অর্ধপরিচিত গলাটা কানে ভেসে এলো সুমিতার। চকিতে ঘুরল সে। দেখল কালো কাপড়ে ঢাকা সেই পেটে মতো লোকটা, যাকে সে এতক্ষণ পাগলের মতো খুঁজছিল। এই লোকটাই তো সেবার সুন্দরবনের স্টিং অপারেশনে বিরাট এক বিপদের হাত থেকে বাঁচিয়েছিল সুমিতাকে। জানিয়েছিল গঙ্গাদস্যুর খবর। বিশেষ কিছু একটা বলতে চেয়েও বলে উঠতে পারেনি সে কথা। শুধু ভারী স্বরে বলেছিল, ওরে মেয়ে, ওই গঙ্গাদের দোষ দিয়ে লাভ কি? দোষ দেবার আগে জানতে হবে বাইজি চম্পাবতী, জমিদার বিষ্ণু নারায়ণ আর এক রঞ্জাবতীর কথা। বুঝলি মেয়ে, কাউকে বিশ্বাসঘাতক দাগিয়ে দেওয়া সোজা, তাকে হত্যা করাও কিছু কঠিন নয়। কিন্তু লোকটা থেমে গিয়েছিল হঠাৎই। সুমিতার অনেক জোরাজুরিতেও বলেনি একটা কথাও। কিন্তু আজ সুমিতাকে জানতেই হবে গোপন অতীত। কোন ভয়ঙ্কর ঘটনা সে বলতে চেয়েও বলতে পারেনি।
আপনাকে সেই থেকে ডাকছিলাম, আপনি দাঁড়ালেন না কেন? দাঁড়ালে কি আর জায়গাটার খোঁজ পেতিস রে মা? হ্যাঁ, মানে? তুই তো সেই গল্পটা শোনার জন্য ছটপট করছিস, তাই তো পাগলের মতো ছুটতে ছুটতে এলি এখানে। হ্যাঁ, ঠিকই বলেছ তো। নাও এবার একটু গল্পটা শোনাও দেখি। কে এই রঞ্জাবতী আর কেই বা চম্পাবতী? আর এই গঙ্গাদস্যুর এই ঘটনার সাথে কি যোগাযোগ আছে? যোগাযোগ? যোগাযোগ নয়, এক বিশ্বাসঘাতকতা, এক ভয়ঙ্কর প্রতিশোধ। প্রতিশোধ মানে? এই সুন্দরবনে গঙ্গা দস্যুর থেকেও ভয়ঙ্কর ত্রাস ছিল আর এক দস্যু। এই আমার মতো বেটে খাটো ছিল তার চেহারা, তাই লোকে তাকে বামন দস্যু বলতো। জমিদার বিষ্ণু নারায়ণ ফেডার সাহেবকে খুশি করতে বাইজি চম্পাবতীকে কাজে লাগায়, কারণ লোভী বিষ্ণু নারায়ণ জানতো ফেডার সাহেবকে খুশি করতে পারলে হাতানো যাবে প্রতাপ নারায়ণের জমিদারি। আর ফেডার সাহেবকে সেই মুহূর্তে খুশি করার সব থেকে ভালো পথ বামন দস্যুকে ফেডার সাহেবের হাতে তুলে দেওয়া, যাকে খ্যাপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছিল ওই সাহেব। চম্পাবতী ঘটনাচক্রে এসে হাজির হয় বামন দস্যুর ডেরায়। বামন দস্যু একটু একটু করে প্রেমে পড়ে যায় চম্পাবতীর। শুধু তাই নয়, বামন দস্যুর মাতৃহারা ছোট্ট মেয়ে কুচিও মা বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। কিন্তু চম্পাবতীর পোষা পায়রা গোলাপি আর লোভী নিষ্ঠুর বিষ্ণু নারায়ণ সব যেন উল্টো পাল্টা করে দিল। বামন দস্যু ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার শিকার হলো, ধরা পড়ল ফেডার সাহেবের হাতে। আর পরিণতি? কিন্তু ঘটনাটা ঘটল তার বেশ কয়েক বছর পর। লোকটা থেমে এক পলক কবরের মতো ঢিবির দিকে তাকালো, তারপর আবার বলতে শুরু করলো। সুমিতার মনে হলো সে একটু একটু করে ফিরে যাচ্ছে শতক পুরনো এক হিংস্র ভয়ঙ্কর ঘটনার দৃশ্যপটে, যে দৃশ্যে সে শুধুই নীরব দর্শক মাত্র। নাক দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে মাটিটা কুপিয়ে চলেছে কুচি, হাতে ফোসকা পড়ে জ্বালা করছে, তবুও সে থামলো না। দিনুও দাঁড়িয়েছিল বেশ কিছুটা দূরে কঠিন মুখে, চোখে তার এখনো আগুনের ফুলকি, সাথে আরো অজানা কোনো অভিব্যক্তি দুই চোখে। সে কিছুটা গম্ভীর স্বরে বলল, ওটায় কুচি, ওটা ওভাবেই থাক। কুচি ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখে ভীষণ তীক্ষ্ণতা। দেখলে কে বলবে এই এই সেই ছোট্ট মেয়ে যে কয়েক বছর আগেও পুতুল নিয়ে খেলতো। এই কয়েক বছরে শরীরের যৌবনের ঢল নেমেছে, চিবুক তার কঠিন হয়েছে, হাতের বেশি মজবুত হয়েছে অনেক। বুকের ধিকি ধিকি আগুনটা নিঃশব্দেই জ্বলে চলেছে বুকের ভেতর। তার বাবা, লোকে যাকে বামন দস্যু বলে ডাকতো, সে মারা যাবার পর এই দিনু কাকাই তাকে মানুষ করেছে। দিনুর ডাকে
কঠিন স্বরে সে বলল, না কাকা, থামলে চলবে না। এই কবরটা আমাকে খুঁড়ে রাখতেই হবে। তাকে এখানেই আমি নিজের হাতে। কথাটা গিলে নিল সে দাঁত চেপে। দিনুর ঠোঁটেও খেলে গেল ধারালো এক হাসি। সে কিছুটা আনমনা হয়ে বলল, তোর বাবা মানে আমার সর্দার আমার কাছে ভগবান রে ভগবান। যখন না খেতে পেয়ে মরতে বসেছিলাম তখন সর্দার আমার মুখে খাবার তুলে দিয়েছিল, নিজের হাতে হাতে শিখিয়েছিল অস্ত্র চালনা, তাদের উপযুক্ত করে গড়ে তুলেছিল আমাকে। কিন্তু সেই সর্দারকে ওই বাইজি মাগিটা ছলে বলে। কুচি মাটিতে আরো একটা কোপ বসাতে যাচ্ছিল, কিন্তু দিনুর শেষ কথাটা শুনে থেমে গেল সে। হাতের শিরা ফুলে উঠল প্রবল আক্রোশে। মোড়ে একটা আওয়াজ করে কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে সে বলল, কাকা, একবার বলো কোথায় পাবো তাকে। আমি নিজের হাতে শেষ করব ওকে। তারপর টানতে টানতে আনবো এই কবরে, ঠিক এই কবরে। ওদের লোকবল অনেক, আমরা দুজনে পেরে উঠবো না। তাই তো বলছি রে, নিজেকে আরো মজবুত করে গড়ে তোল। হ্যাঁ, কাকা, তুমি তলোয়ার আনো, আমি অস্ত্র শিক্ষা করব। কিন্তু তোর হাতে তো ফোসকা পড়ে গেছে। পড়ুক, তবু অস্ত্র শিক্ষা আমি করবই, করতেই হবে আমাকে। দিনু জঙ্গলের ভিতরে তৈরি তার অস্থায়ী চালা ঘরটার থেকে নিয়ে এলো একটা ধারালো তলোয়ার। নিজেও একটা শক্ত বাঁশের লাঠি নিল। তারপর তলোয়ারটা কুচির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নেই তো দেখি এই বছর কতটা শিখতে পেরেছিস দেখি। হ্যাঁ, আমি তোর চোখ বেঁধে দেব, আর তোকে ওই সামনের কলা গাছটাতে তরোয়াল দিয়ে কোপ বসাতে হবে। কিরে, পারবি তো? পারতে আমাকে হবেই কাকা, আমাকে পারতে হবেই। দিনু ঠোঁটে ধারালো একটা হাসি বিদ্যুৎ রেখার মতো দেখা দিয়ে মিলিয়ে গেল। ধীর পায়ে কুচির দিকে এগিয়ে গিয়ে কালো কাপড়ের টুকরো দিয়ে বাঁধল কুচির চোখটা। তারপর বেশ কয়েকটা পাক দিয়ে ঘুরিয়ে দিল কুচিকে। কুচি একটু স্থির হয়ে দাঁড়ালো, তারপর এগিয়ে চলল এক পা দু পা করে। যেতে যেতে হঠাৎ থেমে গেল। চোয়াল যেন কোনো এক অজানা কারণে কঠিন হলো। আর তারপর যে কাজটা সে করলো তা দিনুর কল্পনার বাইরে ছিল। কুচি হঠাৎই দিনুর দিকে ঘুরল, আর হাতে ধরা ধারালো তলোয়ারটা মুখে একটা হিংস্র আওয়াজ তুলে হিংস্র বেগে চালিয়ে দিল দিনুকে লক্ষ্য করে। দিনু তড়িৎ বেগে ঝাঁপ দিয়ে সরিয়ে নিল শরীরটা, আর চিৎকার করে বলে উঠল, কুচি, তুই কি মারতে চাইছিস নাকি আমাকে? না, বাঁচাতে চেয়েছি। মানে? চোখ তুলে দেখো। চোখ তুলে তাকাতে দিনু সিদ্ধারা দিয়ে বয়ে গেল হিমেল স্রোত। সে দেখল মাটিতে বিষধরের কাঁধটা মাথাটা ছটপট করছে। মুন্ডহীন দেহটা গাছের ডালে পাকে পাকে তখনও আটকে রয়েছে। কুচি আলগা হাতে খুলল চোখের বাঁধন। দিনু উঠে দাঁড়ালো। সদ্য প্রাণ ফিরে পাওয়ার আবেগে ছুটে আসতে যাচ্ছিল দিনু, কিন্তু কুচির হাতের ইশারা করতে থেমে গেল সে। চাপা স্বরে দিনু বলল, কি হলো? চুপ, ওই ঝোপের আড়ালে কেউ আছে। ফিরিঙ্গি চর নয় তো? হতেও
কোন বিবি মনে হচ্ছে? কুজির কথা শেষ হওয়ার আগেই ডোরাকাটা হিংস্র প্রাণীটা ভয়ঙ্কর গর্জন করে ঝাঁপ দিল ঝোপের আড়াল থেকে ঠিক দিনুকে লক্ষ্য করে। কুজি দ্রুত ছুটে গিয়ে দিনুকে ঠেলা দিল। দিনু ছিটকে পড়ল বেশ কিছুটা দূরে। হিংস্র সাপটা থামলো না, বরং ক্ষিপ্র গতিতে ভয়ঙ্কর গর্জন ঝেড়ে দিনুকে লক্ষ্য করে ছুটে এলো আবারও। আর ঠিক তখনই কুচি ক্ষিপ্র গতিতে কোমরে গুজে রাখা খঞ্জরটা প্রাণীটার ডান পায়ের থাবায় গেঁথে দিল আর চিৎকার করে বলল, কাকা, এক্ষুনি কিছু শক্ত লতা পাতা কেটে আনো, বাঁধতে হবে ওকে। দিনু লাফিয়ে উঠে দ্রুত কিছু লতা কেটে ফাঁসের মতো পরিয়ে দিল একটা প্রান্ত সাপদের গলায়, আর অপর প্রান্ত বাঁধল একটা গাছের গুঁড়িতে। তারপর চওড়া একটা হাসি দিয়ে কুচির কাঁধে আলতো করে হাত রেখে বলল, সাবাস কুচি, সাবাস সাবাস। কুচি নয়, রঞ্জাবতী। কুচি মরে গেছে অনেক দিন আগেই। আমি ওর পায়ের ক্ষততে ভেষজ লাগিয়ে দিচ্ছি কাকা। তুমি যাও, গিয়ে টিঙি তৈরি করো কাকা। মানে? রঞ্জাবতীর খঞ্জর রক্ত চাইছে কাকা, বিশ্বাসঘাতকের রক্ত। ছাদের কোনায় সুদৃশ্য চেয়ারটায় কিছুটা চোখ বুজে বসেছিল চম্পাবতী। বসে থাকতে থাকতেই চম্পাবতী যেন পিছিয়ে গেল সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনায়। বামন দস্যুর গলাটা ক্ষীণ বাজলো তার কানের কাছে। চলো চম্পা, তুমি, আমি আর কুচি অন্য কোথাও চলে যাই। চম্পাবতী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই বেশ কয়েকটা গুলি তাদের পাশ দিয়ে গিয়ে উল্টো দিকের গাছে বিঁধল। বামন দস্যু লাফিয়ে উঠল, চম্পার দিকে একরাশ ঘেন্না নিয়ে বলল, চম্পা, এত বড় বিশ্বাসঘাতক তুই! ছি 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 ছি। নিচ থেকে আসা সারেঙ্গির আওয়াজে চম্পাবতীর ঘুমের চটকটা ভেঙে গেল। উদ্ভ্রান্তের মতো সে শূন্য ছাদে তাকালো। একটু পরেই ছাদে ধীর পায়ে উঠে এলেন জমিদার বিষ্ণু নারায়ণ। চম্পাবতীর কাছে গিয়ে মৃদু স্বরে বললে, কি হয়েছে তোমার চম্পা? সব সময় এরকম আনমনা উদাসীন হয়ে থাকো। এখন তো আর তুমি চম্পাবাই নও, তুমি এখন জমিদার বিষ্ণু নারায়ণের স্ত্রী। তারপরেও কি তুমি খুশি নও? বাইজিরা শুধু বাইজিই হয়, তারা কারো স্ত্রী, কারো মা হতে পারে না। এতগুলো বছর হয়ে গেল, এখনো কি তুমি ওই বুনো দস্যুটা আর তার মেয়ের কথাই? সত্যি বলুন তো, কি করেছেন ওদের? মেরে ফেলেছেন? এর আগেও বলেছি আর আজও বলছি, তোমায় নিয়ে ওখান থেকে চলে আসার পর আমি জানি না ফেডার সাহেব ওদের ঠিক কি করেছে। বন্দি করতে পারে, মেরেও ফেলতে পারে। ছোট্ট শিশুটাকে মেরে ফেলেছে? ও কি বুঝতো, কি জানতো এসবের? বলো, ওকে কেন মেরে ফেলবে? শান্ত হও চম্পা, শান্ত হও। নিশ্চিত রূপে বলছি না তো যে মেরে ফেলেছে, অন্য কিছুও করতে পারে। অন্য কিছু মানে? হয়তো কোনো বাইজি পাড়ায় বিক্রি করে দিয়েছে। চম্পাবতী চেয়ারটায় বসে পড়ল। চোখের কোণে তার জল চিকচিক করছে। সেই জলে মিশে আছে অনেকগুলো বছরের ক্ষোভ, যন্ত্রণা আর নীরব পাপবোধ। আমি মাধবের মন্দিরে যাব, আপনি ব্যবস্থা করুন। এই সন্ধ্যেতে? কেন? সন্ধেবেলা মুজরো হতে পারে আর পুজো হতে পারে না? বলছি ব্যবস্থা করতে। বিষ্ণু নারায়ণ চলে গেলে চম্পাবতী নিচে নেমে দেখল মূল ফটকের বাইরে জুড়ি গাড়ি অপেক্ষা করছে।
একটা শ্বাস ছেড়ে এসে বিড়বিড় করে বলল, মাধব, আমার বুকের ঝড় থামাও। তারপর উঠে পড়ল গাড়িটায়। গাড়ি সন্ধ্যের অন্ধকার টপকে এগিয়ে চলল মাধবের মন্দিরের দিকে। সুদীর্ঘ জলাশয়ের পাশে মাধবের মন্দির। জুড়ি গাড়ি থেকে নেমে ধীর পায়ে মন্দিরে প্রবেশ করল চম্পাবতী। বিশেষ দুর্বল মুহূর্তে সে আসে তার মাধবের কাছে, জানায় মনের কথা। পুজোর আসনে বসে চম্পাবতী অপলোক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মনের দেবতা মাধবের দিকে। তারপর প্রদীপটা জ্বালাতে জ্বালাতে নিজের মনে গুনগুন করে সে গাইল, চরণে হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত। হে গোবিন্দ রাখো চরণ। হঠাৎই থেমে গেল সে। কে তুমি? সাহস হয় কিভাবে এখানে ঢোকার? বেরিয়ে যাও, ভেতরে যাওয়া যাবে না। এই, তোরা ধরে রাখো কে। বাইরে থেকে একটা গোলমালের আওয়াজ এলো তার কানে। প্রদীপটা মাধবের বেদির সামনে নামিয়ে উঠে পড়ল সে। বাইরে বেরিয়ে এসে দেখল একজন রক্ষী পাগলের মতো একটা লোককে আটকে রেখেছে। লোকটা হাত জোর করে কিছু বলছে। লোকটার গোটা শরীর কালো পোশাকে ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে আর গালে দাড়ির জঞ্জাল। চম্পাবতী তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল লোকটাকে, তারপর গম্ভীর স্বরে বলল, কি হয়েছে? ওকে এভাবে আটকে রেখেছো কেন? চম্পাবতীর গলা শুনেই লোকটা চকিতে চম্পাবতীর দিকে ঘুরে তাকালো। আর চম্পাবতীর মুখের ওপর চোখ পড়তেই তার চোখের মণি দুটোতেই যেন বিদ্যুৎ ঝিলিক খেলে গেল। চম্পাবতীর তারাও যেন আটকে গেল লোকটার ধারালো দৃষ্টিতে। বুকের ভেতর কেউ ফিস ফিস করে যেন বলে উঠল, এই দৃষ্টি আমার ভীষণ চেনা। রকি কিছু একটা বলতে যাচ্ছিল। চম্পাবতী হাত তুলে তাকে থামিয়ে দিল। ওকে ছেড়ে দাও। রকি ছেড়ে দিল লোকটাকে। লোকটা আরো একবার কঠিন মুখে দেখলো চম্পাবতীকে, তারপর সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। লোকটা চলে গেলে চম্পাবতী রক্ষীকে নির্দেশ দিল, ওই কালো পোশাক পরা লোকটাকে অনুসরণ করো। কোথায় যায়, ওর সাথে কে আছে, সব খবর আমার চাই। রক্ষীও মাথা নেড়ে চলে গেল। অন্যদিকে খঞ্জরের বাঁকানো ধারালো ডগা মহিলার বুকের কাছে এসে থেমে গেল। মহিলার লাল ঠোঁট দুটো কাঁপছে তিরতির করে, মুখ মৃত্যু ভয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। রঙিন পোশাকধারী আগন্তুক খঞ্জরটা সরিয়ে নিল। আগন্তুক মাথা নিচু করে খঞ্জরটা কোমরে গুজে রাখতে রাখতে বেশ কিছুটা ভারী স্বরে বলল, দুঃখিত, আমি আপনাকে অন্য একজন ভেবেছিলাম, আমায় ক্ষমা করবেন। কিন্তু তুমি কে? আমি রঞ্জাবতী। তুমি আমায় হত্যা করতে চাইছিলে কেন? কি ভেবেছিলে আমাকে? আমি আপনাকে বাইজি চম্পাবতী ভেবে ভুল করেছিলাম। আসলে আপনার নামটা... আমি চম্পাবতী নই,
চম্পা রানী, কিন্তু বাইজি চম্পাবতীকেই বা তুমি মারতে চাইছিলে কেন? কিসের শত্রুতা তার সাথে তোমার? শত্রুতা নয়, বিশ্বাসঘাতকতা, চরম বিশ্বাসঘাতকতা। যাই হোক, চলি। কোথায় যাচ্ছ? আমাকে যত দ্রুত সম্ভব চম্পাবতীকে খুঁজে বের করতেই হবে। অনেক হিসেব বাকি তার সাথে। আমি জানি না কোন চম্পাবতীকে খুঁজছো তুমি, তবে আমি যে চম্পাবতীকে চিনি সে আর এখন বাইজি নয়, জমিদার পত্নী। মানে? জমিদার বিষ্ণু নারায়ণ বিবাহ করেছেন তাকে। বিষ্ণু নারায়ণ নামটাই যেন রঞ্জাবতীর বুকে হাতুড়ি পেটালো। এই নামটাই সে এতদিন মনে মনে হাতড়ে বেরিয়েছে, কিন্তু কিছুতেই মনে করতে পারেনি। আজ এই স্বল্প পরিচিত মহিলার মুখে নামটা শুনতেই স্মৃতির প্রকোষ্ঠে কেউ যেন ধাক্কা দিল। চোয়াল কঠিন হয়ে গেল আপনা হতেই। তীক্ষ্ণ গলায় বলল, কোথায় এই বিষ্ণু নারায়ণের জমিদারি? আমায় দিশা দিন। মহিলা তার কাঠের টেবিলের উপর থেকে একটা হালকা গোলাপি কাগজের টুকরোতে কিছু লিখল। তারপর সেটা সেই আগন্তুকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এতে পথের নির্দেশ লেখা আছে। ধন্যবাদ, আমি আসছি এখন। আর আমার পূর্বের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। একটা কথা বলি তোমায়, কাউকে বিশ্বাসঘাতক দাগিয়ে দেওয়া সহজ, তাকে হত্যা করাটাও হয়তো কঠিন নয়। তবু সব কিছু করার আগে আরও একবার বিবেচনা করো। হয়তো দেখবে যেমনটা ভাবছো তেমনটা নাও হতে পারে। আগন্তুক এক পলক দেখল মহিলাকে, তারপর প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেল। মহিলা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল এক রাজ জিজ্ঞাসা নিয়ে। বেশ কিছুক্ষণ পর অন্ধকার গলিপথ, বাজার সব টপকে আগন্তুক এসে থামল পোড়া মন্দিরের চাতালে। ঠিক এখান থেকে সে আর দিনু কাকা দুদিকে যাত্রা শুরু করেছিল চম্পাবতীর খোঁজে। ঠিক হয়েছিল খোঁজার শেষে আবারও এখানেই আসবে তারা। তার খোঁজা শেষ হয়েছে, এবার শুধু দিনু কাকার ফেরার অপেক্ষা। একটু পরে কুচি দেখল সামনের অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। আরো একটু পরে দিনু কাকার চেহারাটা আবছা বোঝা গেল। দিনুও কিছুটা এগিয়ে এসে চাপা রাগ আর ক্ষোভ নিয়ে বলল, আমি তার দেখা পেয়েছি, কিন্তু কিন্তু ঠিকানাটা এখনো। ঠিকানা আমার কাছে, এই যে। চলো কাকা, যেতে হবে। এত রাতে? হ্যাঁ কাকা, আমি আর একটু সময় নষ্ট করতে চাই না। এই বলে সে ঝোলাটা তুলে নিল কাঁধে, কিন্তু পা বাড়াতে গিয়েও থেমে গেল সে। দিনু ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি হলো কুচি, থেমে গেলি কেন? কেউ এখানে আছে। কথাটা বলেই কুচি হাতে ধরা লাঠিটা সজোরে নিক্ষেপ করলো সামনের অন্ধকার লক্ষ্য করে। লাঠিটা লক্ষ্যবস্তুতে আঘাত করতেই একটা আর্তনাদ শোনা গেল। ছুটে গেল দিনু আর কুচি। দেখলো একটা লোক মাথাটা চেপে ধরে হাঁটু গেঁথে বসে পড়েছে। হাতের তালু দিয়ে গড়িয়ে গড়িয়ে নামছে লাল রক্তের স্রোত। দিনু চিৎকার করে উঠল, এই এই বল, কে তুই? বল, কেন পিছু নিয়েছিস? বল বল বল। কাকা, ও জমিদার বিষ্ণু নারায়ণের গুপ্তচর। খুব সম্ভবত কোনো কারণে তোমায় দেখে সন্দেহ হয়েছে ওর, আর তাই পিছু নিয়ে এই পর্যন্ত পৌঁছে গেছে। তো বেশ। দিনু লোকটাকে লক্ষ্য করে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটা
মুখে একটা হিংস্র গর্জন করে কোমরে গোজা তলোয়ারটা ক্ষিপ্র হাতে চালিয়ে দিল দিনুকে লক্ষ্য করে। আর দিনুও তড়িৎ বেগে শরীরটাকে সরিয়ে দিল। তলোয়ারের ডগা ছুঁয়ে গেল দিনুর গাল, ক্ষত থেকে গড়িয়ে পড়ল রক্ত। লোকটা দ্বিতীয় একটা আঘাত করার আগেই কুচি সজোরে এক লাথি মারল লোকটাকে, আর সে দূরে ছিটকে পড়ল। কুচি সঙ্গে সঙ্গে ঝোলা থেকে বের করলো একটা দড়ি আর বেঁধে ফেলল লোকটাকে। তারপর দিনুর দিকে তাকিয়ে ধারালো হাসি হেসে বলল, চলো কাকা, জমিদার মশাই নিজে আমাদের জন্য বাহন পাঠিয়েছেন, এবার তো যেতেই হবে আমাদের। দিনু হাতের তালু দিয়ে গাল থেকে গড়িয়ে পড়া রক্তটা মুছল। তারপর ঘোড়াটার দিকে এগিয়ে এলো। কুচি ও দিনু এক লাফে উঠল ঘোড়াটায়। কুচি ছুটিয়ে দিল ঘোড়াটা। ঘোড়াটা দীর্ঘ পথ অতিক্রম করে এসে থামলো একটা গায়ের মুখে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কুচি ভাবলো পথে কোনো লোক পেলে একবার ঠিকানাটা দেখিয়ে জেনে নেবে পথ। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। দিনু এতক্ষণ চুপ করে বসেছিল। কুচির ঘোড়ার গতি ধীর হতেই লাফ দিয়ে নামলো ঘোড়া থেকে। কুচি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো কাকা, তুমি এখানে নেমে পড়লে কেন? কুচিও নামলো ঘোড়া থেকে, ধীর পায়ে এগিয়ে গেল দিনুর দিকে। কাকা কি হলো? তুমি যে... তাকে কথাটা শেষ করতে হলো না। তার আগেই দিনু ঝোলা থেকে বিদ্যুৎ বেগে তলোয়ারটা বের করে ধরলো কুচির গলায়। কুচি যেন হতভম্ব হয়ে গেল, কাঁপা স্বরে বলল, কি করছো কাকা? এসবের মানে কি? তোর প্রয়োজন আমার আর নেই কুচি। এবার আমার কাজ আমি নিজেই করতে পারবো। আমি 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 লক্ষ্যে পৌঁছে গেছি প্রায়। বলেই এক লাফে ঘোড়ায় উঠল। আর কুচি কিছু বোঝার আগেই ঘোড়ার মুখটা ঘুরিয়ে দিয়ে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। কুচি বুঝতে পারল না ব্যাপারটা, শুধু এক বুক প্রশ্ন নিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল ওইখানে। অন্যদিকে বেশ কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে উঠে পড়ল চম্পাবতী। ধীর পায়ে উঠে এলো ছাদে। আকাশে ভোরের রং লেগেছে। এমন সময় সামনে দৃষ্টি পড়তেই বুকের ভেতরটা ধক করে উঠল তার। জমিদার বাড়ির বারান্দায় জ্বলতে থাকা আলো এসে দেখলো একটা কালো পোশাকে ঢাকা অবয়ব দাঁড়িয়ে সামান্য দূরে। তার উদ্গ্রীব দৃষ্টি জমিদার বাড়িতে নিবদ্ধ। চম্পাবতী অস্ফুটে বলল, কেউ এই ভোরে জমিদার বাড়ির সামনে কি খুঁজছে? চোয়াল কিছুটা শক্ত করে নিচে নেমে এলো সে। ফটকের কাছে গিয়ে রক্ষীদের নির্দেশ দিল। রক্ষী, দরজা খোলো। নির্দেশ পেতেই খুলে গেল সুবিশাল ফটক। চম্পাবতী এগিয়ে গেল রহস্যময় অবয়বটার দিকে। কাছে যেতেই আরো চমকে উঠল সে। মনে মনে বলল, ভেবেছিলাম কোনো পুরুষ হবে, কিন্তু এ তো 15-16 বছরের কিশোরী। কাঁধে ঝোলা, হাতে মোটা বাঁশের লাঠি। কি চাই ও? কে তুমি? এই সময় এখানে কি চাই? কিশোরী মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু একজোড়া ক্লান্ত চোখ অপলকে তাকিয়ে রইল চম্পাবতীর দিকে। চম্পাবতী এবার কিছুটা নরম স্বরে বলল, কি হলো? উত্তর দিচ্ছ না যে? বলো, কে তুমি? কি নাম তোমার? আমি রঞ্জনা। আমি পথ হারিয়েছি। সঙ্গে যে ছিল সেও নিরুদ্দেশ। দিক বিদিক বুঝতে না পেরে
এখানে এসে হাজির হয়েছি। আমি আমি খুব ক্লান্ত রানীমা, যদি দয়া করে আমায় একটু আশ্রয় দেন। আচ্ছা বেশ, ভেতরে এসো। চম্পাবতীকে অনুসরণ করে কিশোরী মেয়েটা মূল ফটক টপকে জমিদার বাড়ির চত্বরে পা রাখল। বেশ কয়েক মাসেই কিশোরী রঞ্জনা চম্পাবতীর ছায়া সঙ্গী হয়ে উঠল। দিঘিতে স্নান করতে যাওয়া থেকে বাড়ির পুজো সবেতেই রঞ্জনা ছায়ার মতন চম্পাবতীর সাথে সাথে থাকতে লাগলো। এরকম একজনকে পেয়ে চম্পাবতীও যেন বেশ খুশি। বিগত কয়েক বছরের কোনো শূন্যতা যেন এই কিশোরী মেয়েটিকে পেয়ে হঠাৎ পূর্ণ হয়ে গেছে। রঞ্জনার পরিচয় এই জমিদার বাড়িতে ঠিক পরিচারিকার চেয়েও হয়তো একটু বেশি। একদিন অপরাহ্নে চম্পাবতী মাধবের মন্দিরে যাওয়ার ইচ্ছা নিয়ে গেল বিষ্ণু নারায়ণের কাছে। তিনি তখন জমিদারির কাজে ব্যস্ত ছিলেন। চম্পাবতীকে দেখে আলতো মুখ তুলে বললেন, কি ব্যাপার, এখন তো আর তোমাকে দেখতে পাওয়াই ভার। আমি মাধবের মন্দিরে যাব, আপনি ব্যবস্থা করুন। এই অপরাহ্নে? একটু পরেই তো সন্ধে নামবে। এর আগেও তো এরম সময় গেছি, আজ তাহলে কি সমস্যা? এখন পরিস্থিতি আগের মতো নেই চম্পা। আমার কাছে খবর আছে জমিদার প্রতাপ নারায়ণের ভাই খড়গনারায়ণ জমিদারি উদ্ধারের পরিকল্পনা করছে। তাই সে এখন আমাদের জমিদারিতে আঘাত হানার সুযোগ খুঁজবে। এমত অবস্থায় এই অপরাহ্ন বেলায় যাওয়া কোনো মতেই সমীচীন হবে না। বিষ্ণু নারায়ণ কি এতই দুর্বল যে নিজের স্ত্রীকে শত্রুর হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে না? একদিন তো ভয়ঙ্কর বামুন দস্যু দেরা থেকে তুলে এনেছিল, আজ তাহলে এত ভয় কেন? বেশ, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ঠিক সন্ধ্যের মুখটাতে জুড়ি গাড়ি দুজন রক্ষী নিয়ে রওনা দিল মাধবের মন্দিরের উদ্দেশ্যে। আর সাথে রইল রঞ্জনা। চম্পাবতী একবার রঞ্জনাকে দেখল, তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? মুখটা অমন লাগছে কেন তোর? ভয় পেয়েছিস? ভয়? না না, ভয় নয়, এমনি। চম্পাবতী ছোট্ট একটা শ্বাস ছেড়ে চুপ করে গেল। রঞ্জনাও আর চোখে দেখল চম্পাবতীকে। রঞ্জনার হাত নিঃশব্দে এগিয়ে গেল কোমরের কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা খঞ্জরটার দিকে। প্রায় নির্জন রাস্তা, দুজন রক্ষী চলেছে আগে আগে, সুতরাং এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। বহু বছর সে অপেক্ষা করেছে এই রকম সুযোগটার জন্যই। চোয়াল কঠিন করে লুকিয়ে রাখা খঞ্জরের হাতলটা ধরল শক্ত মুঠোয়। চম্পাবতী আরো একবার তাকালো রঞ্জনার দিকে। এবার যেন দৃষ্টিটা একটু অন্যরকম। রঞ্জনা ঈষৎ কাঁপার স্বরে বলল, কি হলো রানীমা, আপনি ওভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? জানি না কেন তোর সাথে একজনের খুব মিল পাই জানিস। তোর হাঁটা চলা, কথা বলা, সব কিছু যেন তার মতোই। কে জানে, হয়তো আমারই মনের ভুল। কে সে? ছিল একজন সুন্দরবনের এক গায়ে, নতুন মা করত, কিন্তু রঞ্জনার হাতের মুঠো আরো শক্ত হলো খঞ্জরের হাতলে। চম্পাবতী ছোট্ট একটা শ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো, মানুষ আসলে পরিস্থিতির দাস, সব কিছুই এক পলকে পাল্টে যায় রে। এমন সময় জুড়ি গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাইরের রাস্তা থেকে গোলমেলের একটা শব্দ এলো। চম্পাবতী সহিশকে উদ্দেশ্য করে বলল, কি হলো, গাড়ি থামালে কেন? কোনো উত্তর এলো না। চম্পাবতী পর্দা সরিয়ে বাইরে তাকালো, আর তাকাতে দৃশ্যটা দেখে কেঁপে উঠল সে। বেশ কয়েকজন ছায়ামূর্তির মতো ঘিরে ধরেছে তাদের গাড়িটাকে। চম্পাবতী ধীর ভঙ্গিতে নামলো
গাড়ির ভিতর থেকে। ছায়ামূর্তিদের হাতের ধারালো অস্ত্রগুলো জুড়ি গাড়িতে ঝুলতে থাকা লণ্ঠনের আলোয় চকচক করে উঠল। ছায়ামূর্তিদের বেশ কয়েকজন ইতিমধ্যেই বন্দি করেছে রক্ষীদের। সহিস ভয়ে চম্পট দিয়েছে। অন্ধকারে ছায়ামূর্তিদের থেকে একজন ধারালো দৃষ্টি নিয়ে এগিয়ে এলো চম্পাবতীর দিকে। শয়তানি এক হাসি ছড়িয়ে দিয়ে হাত বাড়ালো চম্পাবতীর চুলের মুঠি লক্ষ্য করে। ছেড়ে দাও আমায়। চম্পাবতী ভয়ে কেঁপে উঠল থরথর করে। আর তখনই সে অবাক হয়ে দেখল রঞ্জনা পেছন থেকে এসে ধারালো একটা ছুরি গেঁথে দিল লোকটার হুড়ু লক্ষ্য করে। লোকটা ছিটকে পড়ল দূরে। ওরে মেয়ে! চম্পাবতী অস্ফুটে রঞ্জনাকে উদ্দেশ্য করে কিছু বলল, কিন্তু রঞ্জনা সেসব গ্রাহ্যই করল না। হিংস ভেঙে ধেয়ে গেল সে ছায়ামূর্তিগুলোর দিকে। ছায়ামূর্তিরা হয়তো তখনও বুঝতেই পারেনি প্রতি আক্রমণ এভাবে আসতে পারে, তা আবার কোনো এক কিশোরীর কাছ থেকে। তাই প্রথমটায় কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু দ্রুত নিজেদেরকে গুছিয়ে নিল আর ধারালো অস্ত্র উঁচিয়ে ধরে তেড়ে গেল তারা। রঞ্জনার খঞ্জরটা খাপে পড়ল দ্রুত হাতে। ততোধিক দ্রুত হাতে তুলে নিল পড়ে থাকা আর একটা অস্ত্র। এক মুহূর্তের খণ্ডযুদ্ধে ভরে গেল জায়গাটা, কিন্তু একটু পরেই সব স্তব্ধ হয়ে গেল। সবাইকে ধরাশায়ী করে দিল রঞ্জনা একাই। রানীমা, গাড়ির ভিতরে বসুন, এবার যেতে হবে আমাদের। কিন্তু সহিস তো পালিয়েছে জানি, তবে ভয় নেই রানীমা, আমি গাড়ি চালাবো। আপনি উঠে বসুন। চম্পাবতী অপলক এক দৃষ্টিতে দেখল রঞ্জনাকে, তারপর উঠে বসল গাড়ির ভেতরে। রঞ্জনাও এক লাফে সহিসের আসনে উঠে বসল, তারপর ঘোড়া ছুটিয়ে দিল। অন্যদিকে সাদা কালো ছকতোলা পাথরের বারান্দায় অস্থির পায়ে হাঁটাচলা করছে বিষ্ণু নারায়ণ। অস্থির কণ্ঠে বিড়বিড়িয়ে তিনি বললেন, যা আশঙ্কা করেছিলাম তা যেন নিদারুণভাবে সত্যি হতে চলেছে। প্রতাপ নারায়ণের ভাই খড়গনারায়ণ তার জমিদারিতে আঘাত হানার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে। প্রতাপ নারায়ণের মৃত্যুর আসল কারণ যে আমি, সেটা হয়তো খুব সম্ভবত খড়গনারায়ণ অনুমান করেছে। তাই মাধবের মন্দিরে যাওয়ার পথে ধরে নিয়ে যেতে চেয়েছিল চম্পাবতীকে। এত অবধি বলে তিনি থামলেন। বারান্দায় রাখা আরাম কেদারাটায় বসে পড়লেন, কারণ বিষ্ণু নারায়ণের অস্থিরতা বাড়িয়েছে আরও একটা জিনিস। বেশ কয়েকদিন ধরেই নাকি কালো পোশাকে ঢাকা একটা লোক জমিদার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। লোকটা যত ক্ষিপ্র ততটাই ধূর্ত, তাই রক্ষীরা চাইলেও নাগাল পায়নি তার। মূল ফটকে পাহারা বাড়ানো হয়েছে। জেমস সাহেবের কাছেও সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো সদুত্তর সেখান থেকে আসেনি। অস্থির কণ্ঠে নিজের অজান্তেই বললেন, কেন সর্বদা মনে হচ্ছে ভয়ঙ্কর একটা ঝড় নিঃশব্দে এগিয়ে আসছে এই জমিদার বাড়ির দিকে, যে ঝড় লণ্ডভণ্ড করে দেবে অনেক কিছু। মনের অস্থিরতা নিয়ে তিনি আরাম কেদারা থেকে উঠে বারান্দার এক প্রান্তে গিয়ে দাঁড়ালেন। আর ঠিক তখনই মনে হলো কোনো এক ছায়ামূর্তি যেন বড় থামটার আড়াল থেকে দ্রুত অদৃশ্য হয়ে গেল। রানীমা, আমায় ডেকেছেন? ভেতরে এসো আর দরজাটা বন্ধ করে দাও। রঞ্জনার চোখ দুটো একবার তিরতির করে কেঁপে উঠল, কিন্তু দ্রুত নিজেকে সংযত করে বন্ধ করলো দরজাটা। তারপর ধীর পায়ে এগিয়ে গেল চম্পাবতীর দিকে। মৃদুস্বরে বলল, বলুন রানীমা, কি জন্য ডাক দিয়েছেন? তুমি কোনো উদ্ভ্রান্ত পথিক নও, আর পথ ভুলেও এই জমিদার বাড়িতে আসোনি। এসেছো বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেটা জানার আগেও আমি জানতে চাই তোমার আসল পরিচয় কি। কে তুমি?
আপনি ভুল ভাবছেন রানীমা, আমি অতি সাধারণ এক মেয়ে। আপনার যদি মনে আমায় নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আমি আজই এই জমিদার বাড়ি ছেড়ে। রঞ্জনাকে কথাটা শেষ করতে হলো না। তার আগে চম্পাবতী বালিশের তলায় লুকিয়ে রাখা তলোয়ারটা ক্ষিপ্র হাতে বের করে রঞ্জনার গলায় ঠেকিয়ে কড়া স্বরে বলল, সত্যি করে বলো, কে তুমি? কি তোমার আসল পরিচয়? রঞ্জনা স্থির দৃষ্টিতে দেখল চম্পাবতীকে এক পলক, তারপর ঠোঁটে ধারালো হাসি নিয়ে বলল, আমি আমি বামন দস্যুর মেয়ে রঞ্জাবতী। আমি আমি এসেছি বিশ্বাসঘাতক বাইজি চম্পাবতীর কাছে হিসেব বুঝতে, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। যেভাবে মরেছে আমার বাবা তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর মৃত্যু তাকে দিতে চাই আমি নিজের হাতে। বলেই রঞ্জাবতী কোমরে লুকানো খঞ্জরটা বের করলো দ্রুত হাতে। চম্পাবতীর তলোয়ার ধরা হাত নড়ে উঠল একটু, খাপা স্বরে বলল, কুচি মা, তুই? কুচি নই আমি রঞ্জাবতী। কুচি সেই দিনই মরে গেছে যেদিন নিজের চোখে তার বাবার নৃশংস মৃত্যু দেখেছে, যেদিন সে পুতুল ছুঁড়ে ফেলে হাতে তুলে নিয়েছে অস্ত্র। কুচি বলে আজ আর কেউ নেই। বিশ্বাস কর, আমি কোনো গুপ্তচর ছিলাম না। আমি শুধু তোদের ওখান থেকে উদ্ধার করতে চেয়েছিলাম, তাই গোলাপের পায়ে চিঠি দিয়েছিলাম যাতে জমিদার মশাই আমাদের উদ্ধার করার ব্যবস্থা করেন। কিন্তু কিভাবে যে উনি ফেডার সাহেবকে নিয়ে। মিথ্যে কথা, চরম মিথ্যে। তুমি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। সত্যি যদি তুমি উদ্ধার করতে চাইতে তাহলে কেন সেদিন ফিরিঙ্গি সেনা আসতেই তুমি আমাদের ফেলে জমিদার মশাইয়ের সাথে পালিয়ে এসেছিলে বলো? কেন কেন তারপরেও কোনো খোঁজ নাওনি? কেন কেন বলো? আমি অনেক খোঁজ নেবার চেষ্টা করেছিলাম, বিশ্বাস কর, কিন্তু। চম্পাবতীর কথা শেষ হওয়ার আগেই বাইরে প্রবল হট্টগোল শোনা গেল, সাথে মূল ফটকে ভারী কিছু আঘাতের শব্দ। বিষ্ণু নারায়ণের বজ্রগম্ভীর গলাটাও ভেসে এলো, ফটক আটকে রাখ, কাউকে ঢুকতে দিবি না। যুগপৎ গোলমাল আর গুলির আওয়াজে চম্পাবতী আর রঞ্জাবতী একে অপরের দিকে বিহল হয়ে তাকিয়ে রইল। রঞ্জাবতী খঞ্জরটা নিজের কোমরে আবার ঢুকিয়ে হ্যাঁচকা টানে চম্পাবতীর হাতের তলোয়ারটা টেনে নিয়ে উল্টো দিকে ঘুরল। পা বাড়াতে গিয়ে থেমে ঘাড় ঘুরিয়ে বলল, আশা করি আমি না আসা পর্যন্ত বাইজি চম্পাবতী এখানেই থাকবে। বলেই ঝড়ের বেগে বাইরে বেরিয়ে গেল। চম্পাবতী এক মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। তারপর দ্রুত বেরিয়ে এলো বাইরের বারান্দায়, আর বারান্দায় পৌঁছে দৃশ্যটা দেখে আটকে উঠল সে। জমিদার বাড়ির সামনের চত্বর ভরে গেছে মশালের আলোয়। একদল অশ্বারোহী ধারালো বল্লম হাতে ভিতরে ঢোকার চেষ্টা করছে। জমিদার বিষ্ণু নারায়ণ চত্বরে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। একটু পরে বেশ কয়েকজন অশ্বারোহী লাফ দিয়ে উঠল উঁচু পাঁচিলে, তারপর লাফ দিয়ে নামলো চত্বরে। বিষ্ণু নারায়ণের বন্দুক আবারও গর্জে উঠল। বারুদের গন্ধে ভরে গেল চত্বর। রক্তাক্ত দুটো দেহ বন্দুকের গুলিতে ছিটকে পড়ল দূরে। বাকিরা প্রবল বেগে ছুটে গিয়ে খুলে দিল মূল ফটক। জনা কুড়ি লোক হাতে ধরা অস্ত্র নিয়ে প্রবেশ করলো ভিতরে। বেশ কয়েকজন এখন ঘিরে রেখেছে জমিদার বিষ্ণু নারায়ণকে গোল চক্র করে। বল্লমের ধারালো ফলা তাকে লক্ষ্য করে তীক্ষ্ণভাবে উদ্ধত। রঞ্জাবতী এতক্ষণ বারান্দার আলো ছায়ায় দাঁড়িয়ে দেখে চলেছিল খণ্ডযুদ্ধটা।
এখন তলোয়ারটা নিয়ে ছুটে এলো। হিংস্র গর্জন তুলে চম্পাবতী উপরের বারান্দায় দাঁড়িয়ে দেখলো কেমন করে রঞ্জাবতী হাতের তলোয়ার চরকির মতো ঘুরে চলেছে, আর তার আঘাতে ধরাশায়ী হচ্ছে একের পর এক আক্রমণকারী। বিষ্ণু নারায়ণ যেন একটু সাহস পেল, এখন হাতে ধরা বন্দুকটা তাক করলো ঘিরে ধরা লোকগুলোর দিকে। কিন্তু ঘোড়া টানার আগেই একটা বল্লম তীব্র বেগে এসে গেঁথে গেল বিষ্ণু নারায়ণের বুকে। শরীরটা সশব্দে পড়ে গেল মাটিতে। যুগপৎ বেশ কয়েকটা বর্ষাও এরকম নিষ্ঠুরভাবে গেঁথে গেল বিষ্ণু নারায়ণের পেটে, বুকে, শরীরের বিভিন্ন অংশে। উপর থেকে চম্পাবতীর আর্তনাদ শোনা গেল। রঞ্জাবতী এক মুহূর্তে বিষ্ণু নারায়ণ ছটফট করতে থাকা শরীরটা দেখলো, আর তারপর অস্ফুটে বলল, বাপ তার হিসেব বুঝে নিয়েছে। বলেই ওপরের দিকে চোখ তুলে তাকালো সে, আর তখনই চোখে বলল একটা কালো পোশাকে ঢাকা লোক সব কিছু টপকে ওপরের দিকে দৌড়চ্ছে। চম্পাবতী বিষ্ণু নারায়ণকে পড়ে যেতে দেখে দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ির মুখটা এসে থমকে দাঁড়িয়ে গেল সে। ধারালো অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে কালো পোশাকে ঢাকা একটা লোক। লোকটার চোখে খেলা করছে শয়তানি এক হাসি। চম্পাবতী দৃষ্টিটা চিনতে পেরেছে। তো সেই লোকটা যে সেদিন মন্দির চত্বরে লক্ষ্মীদের হাতে ধরা পড়েছিল, যাকে আমি ছেড়ে দিতে বলেছিলাম বিশেষ একজনকে ভেবে। চম্পাবতীর ভাবনায় ছেদ পড়ল লোকটার কথায়। কি বাইজি চম্পাবতী, কোথায় পালাচ্ছ? আমি যে তোমায় নিতে এসেছি। কে তুমি? আমি? আমায় চিনতে পারলে না চম্পা? আমি তো সেই যার বুকে তুমি একদিন আগুন জ্বালিয়ে দিয়েছিলে। সে আগুন আজও জ্বলছে। এবার এবার তো নেভার পালা। নেভাতে হবে তো তোমায়। চলো 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 চলো, শোনো, যেতে হবে। লোকটা হাত বাড়াতে গিয়েও একটা মৃদু ঝাঁকুনি খেলো। পিঠে ধারালো অস্ত্রের স্পর্শ অনুভব করলো সে। সাথে সাথে ঝাঁঝালো একটা গলা। ওকে ছেড়ে দাও দিনু কাকা। বাইজি চম্পাবতী আমার শিকার, তোমার নয়। তাই তো এতদিন বিভিন্ন জায়গায় তাকে রক্ষা করেছি। এমনকি মন্দিরে যাওয়ার পথে যে আক্রমণ করেছিল, সেই আক্রমণ থেকেও তাকে রক্ষা করেছি আমি। কারণ আমি আমার বাবার কবরের পাশে গর্ত করে এসেছি ওই বিশ্বাসঘাতকের। তাই নিজের হাতে আমি ছেড়ে যে দিতে পারবো না রে কুচি। তোকে তো আমি তৈরি করেছিলাম এই জন্যেই, যাতে তোকে কাজে লাগে, এই বাইজি মাগিটাকে কবজা করতে পারি। কিন্তু খোঁজ নিতে গিয়ে যখন জানতে পারলাম জমিদার প্রতাপ নারায়ণের সাথে শত্রুতার কথা, তখন পরিকল্পনাটা পাল্টালাম। ছদ্মবেশে ওদের দলে যোগ দিলাম আমি। এই কদিন তো ঘোরাঘুরিও করতে হয়েছে সুলুক সন্ধানের জন্য। আমি জানি মেয়ে ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই, তারা কখন যে কোন দিকে ঘুরে যাবে। সেদিন তুমি হঠাৎই আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিলে। সেদিন অবাক হয়েছিলাম, কিন্তু আজ এই কথাগুলো শোনার পর তোমার উপর আমার ঘেন্না আসছে কাকা। তুমি তো ওই বাইজি চম্পাবতীর থেকেও বড় বিশ্বাসঘাতক। শুধু নিজের লালসা চরিতার্থ করার জন্যই আমাকে এতদিন গুটি করেছিলে তুমি। কাকা, তুমি ওকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও এক্ষুনি। চুলি যাবার জন্য কি এতগুলো বছর অপেক্ষা করেছি নাকি?
আমি নয়, তুই এখান থেকে চলে যা কুচি, চলে যা। কুচি নই, রঞ্জাবতী, বামন দস্যুর মেয়ের রঞ্জাবতী আমি। রঞ্জাবতী কেন? স্বয়ং সর্দার এসে বললেও দিনু শুনবে না আজ। বলেই চকিতে ঘুরে সজোরে ধাক্কা দিল রঞ্জাবতীকে। রঞ্জাবতী আকস্মিক এই আঘাতে টাল খেয়ে পড়ে গেল। তার সারা শরীরটা সিঁড়ির ধাপে গড়াতে গড়াতে নিচে নেমে গেল। চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে বুঝে এলো তার, আর চোখ বুঝতে বুঝতেই দেখলো এক কামুক পশু দু চোখ শয়তানি হাসি নিয়ে এগিয়ে যাচ্ছে ভয়ে গুটিয়ে যাওয়া এক নারীর শরীরের দিকে। বেশ কিছুক্ষণ পর আগুনের তাপ আর ভয়ঙ্কর চিৎকারে খুলে গেল রঞ্জাবতীর চোখ। ধর্মড়িয়ে উঠে বসলো রঞ্জাবতী। মাথাটা ভীষণ ভারী লাগছে, চারিদিকে আগুনের শিখা আর চামড়া পোড়ার গন্ধ। রঞ্জাবতী বুঝলো আক্রমণকারীরা যাওয়ার সময় জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। যে কজন বেঁচে আছে তারা ছোটাছুটি করছে প্রাণ ভয়ে। সে নিজেকে গোছালো, তারপর যতটা সম্ভব দ্রুত উপরে পৌঁছলো। উদ্ভ্রান্তের মতো খুঁজতে চাইল কাউকে, না, সে কোথাও নেই, থাকার কথাও না। কিন্তু রঞ্জাবতীর মন যেন তা মানতে চাইল না। বারান্দা টপকে ঢুকলো রঞ্জাবতীর ঘরে। দুটো উদ্বিগ্ন চোখ ঘরটাকে জরিপ করলো। আগুনের লেলিহান শিখা এখনো গ্রাস করেনি ঘরটাকে। নিজের মনেই বলল, আমি জানি দিনু কাকা তাকে কোথায় নিয়ে গেছে। এক্ষুনি আমায় যেতে হবে সেখানে, এক্ষুনি। সামনে দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না, চারিদিকে তো ভয়ানক আগুন লেগে গেছে। অন্য কোনো পথ বের করতেই হবে আমাকে। সে দুটো জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। মনে মনে ঠিক করলো ছাদ থেকে আগে নিচে নামতে হবে, সেটা যত দ্রুত সম্ভব। একটা দড়ি বা চাদর জাতীয় কিছু যদি কোথায় পাই, কোথায়? ওই তো পেয়েছি, ওই দেয়াল জোড়া মখমলের পর্দাটা। এটাকেই দড়ির মতো ঝুলিয়ে নামতে হবে নিচে। সময় নেই, একদম সময় নেই। হ্যাচকাটানে খুলে নিতে চাইল মখমলের পর্দাটা, আর এই একটা ঘটনায় যেন ঘুরিয়ে দিল স্রোতের মুখ উল্টো দিকে, পাল্টে দিল জীবনের গতিপথ। হ্যাচকাটানে হুঁক ছিঁড়ে খুলে পড়ল বিশাল পর্দাটা, আর রঞ্জাবতীর চোখের সামনে যা উদ্ভাসিত হলো তাতে তার স্নায়ু যেন অবশ হয়ে গেল ক্ষণিকের জন্য। দেওয়ালে প্রমাণ সাইজে 3টি চিত্রিত অবয়ব, একটা তার বাবার চরণের, আর একটা তার ছোটবেলার অবয়ব। আর এই দুই চিত্রের মাঝে চম্পাবতীর সুন্দর ফর্সা মুখের অবয়ব, এক মুখ হাসি নিয়ে। রঞ্জাবতীর বুক ঠেলে কিছু যেন উঠে এলো আর আটকে গেল গলায়। চোখ ফেটে জল গড়িয়ে পড়ল, কাঁপা কাঁপা গলায় বলল, এসবের অর্থ কি? তবে কি? রঞ্জাবতীর চোয়াল কঠিন হলো। মখমলের পর্দাটা কাঁধে তুলে প্রায় দৌড়ে পৌঁছালো ছাদে। পর্দাটা বেশ কয়েকটা পাক দিয়ে মোটা দড়ির মতো করে খাঁজ কাটা আলসেতে বাঁধল। তারপরে সেটা ধরে সরসর করে নামলো নিচে। মাটিতে ঝুপ করে একটা শব্দ হলো। রঞ্জাবতী আগুনে জ্বলতে থাকা জমিদার বাড়িটাকে দেখলো এক পলক, তারপর দ্রুত দৌড় দিল উল্টো দিকে। মনে মনে বলল, খুব দেরি হয়ে গেছে, এক্ষুনি ঘাটে পৌঁছতে হবে, এক্ষুনি।
দীর্ঘ পথ অতিক্রম করে এসে নদীর ঘাটে থামলো সে। হাঁ করে একটু দম নিল। তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, তবু সে থামলো না। একজনকে এক শয়তানের হাত থেকে উদ্ধার করতে হবে তাকে। হাতে সময় বড় কম। কোমর থেকে খঞ্জরটা বের করে এক কোপে কাটলো নৌকার রশিটা। তারপর দ্রুত উঠে নৌকাটা চালিয়ে দিল সামনের দিকে। অন্ধকারে দাঁড়ের প্রবল শব্দ হতে লাগলো, আর নৌকাটাও পাগলের মতো এগিয়ে চলল স্রোত কেটে। জঙ্গলের ধারটায় আসতেই এক লাফ দিয়ে নৌকা থেকে নামলো সে। কাদা জলে একটা শব্দ হলো ধপাস করে। তারপর চোয়াল কঠিন করে দৌড়ে ঢুকে গেল জঙ্গলের ভিতর। চালা ঘরটার সামনে এসে রঞ্জাবতী থামলো। তারপর গলা উঁচিয়ে ডাক দিল, দিনু কাকা, দিনু কাকা। দিনু কাকা, তুমি যেটা করতে চাইছো সেটা আমি কিছুতেই হতে দেব না। রঞ্জাবতীর গায়ে এক বিন্দু রক্ত থাকতে সেটা হতে দেবে না দিনু কাকা, দেবে না। না। কোনো উত্তর এলো না। রঞ্জাবতী খঞ্জরটা মুঠোয় শক্ত করে ঢুকলো চালা ঘরটায়। ঘরে কোনো জনপ্রাণীও নেই, কিন্তু রঞ্জাবতী নিশ্চিত ছিল দিনু কাকা চম্পাবতীকে নিয়ে এখানেই। কিন্তু কেউ তো নেই। ছোট্ট একটা শ্বাস ছেড়ে বসে পড়ল চালা ঘরের মেঝেতে। অস্ফুটে বলল, কোথায় খুঁজবো, কোথায়? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। হঠাৎই মহিলা কণ্ঠের তীক্ষ্ণ এক আর্তনাদে চমকে উঠল সে। লাফ দিয়ে বের হয়ে এলো চালা ঘরটা থেকে। আওয়াজটা লক্ষ্য করে ছুটে চলল। কাটা ছোপে ছিঁড়ে যেতে লাগলো তার হাত পা। শরীর আর টানছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে সশব্দে। তবুও ছুটে চলল সে। কিছুটা যেতেই আলোর ক্ষীণ রেখাটা চোখে পড়ল। এক মুহূর্ত থামল, অস্ফুটে বলল, দিনু কাকা এখানে ওকে কেন এনেছে? তবে কি? বেশ কিছুটা এগোতেই মশালের আলোয় অবয়ব দুটো স্পষ্ট হলো। ওই তো তাকে বেঁধে রাখা হয়েছে একটা গাছের গুঁড়িতে, আর সামনে এক অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে হিংস্র আর একটা অবয়ব। রঞ্জাবতীর কানের কাছে কেউ যেন মৃদুর স্বরে বলল, কাউকে বিশ্বাসঘাতক দাগিয়ে দেয়া সোজা, তাকে হত্যা করাও হয়তো কিছু কঠিন কাজ নয়, কিন্তু কোনো কিছু করার আগে আরও একবার ভেবে দেখো, হয়তো দেখবে যা ভাবছো তা নয়। কোনো এক বাইজির সেদিনের বলা কথা যে কত বড় সত্যি, আজ তা নির্মম রূপে বুঝতে পারছে সে। বুকের ভেতর থেকে চাপা এক কষ্ট যেন ঠেলে বের হতে চাইল। পাতায় মৃদু খসখস শব্দ হতে দিনু কাকা একবার চকিতে ঘুরে দাঁড়ালো। রঞ্জাবতী যতটা সম্ভব নিঃশব্দে এগিয়ে গেল গাছের গুঁড়িটার দিকে। এক পলকে খোঁড়া গর্তটা দেখল। তারপর অন্ধকারে মিশে খঞ্জরটা বের করে অতি ধীরে কাটতে লাগলো চম্পাবতীর হাতের বাঁধন। দিনু কাকা এই সময়টা একটু আগে ঝোপে যেখানে খসখস শব্দ হয়েছে সেদিকে এগিয়ে গেল, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইল রঞ্জাবতী। হাতের বাঁধনটা কাটা শেষ হলে ফিসফিস করে বলল, নতুন মা, উঠে এসো, ভয় নেই। কুচি, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। একদিন তুই সব বুঝবি।
আমি বিশ্বাসঘাতক নই রে, কোনো গুপ্তচর নই। আমি সত্যিই তোর নতুন মা ছিলাম, আজও আছি। এমন সময় একটা কণ্ঠ শুনতে পেল ওরা। ও তুই এসে গেছিস, ভালোই করেছিস। এই দেখ 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 দেখ, ওই বাইচিটাকে ধরে এনেছি। ওই যে তোর কবর খোঁড়া ওখানে, ওকে সমাধি দেব। কিন্তু তার আগে আমার ওর কাছে অনেক কিছু পাওয়ার আছে, সেসব তোর না দেখাই ভালো। যা যা তুই এখন এখান থেকে যা, দেখি যা, বিশ্রাম নে। কবরে মাটি দেওয়ার সময় তোকে আমি ঠিক ডেকে নেব। যা এখন যা, এখন যা। রঞ্জাবতী থাকতে তার নতুন মায়ের গায়ে হাত দেবে সুন্দরবন তল্লাটে এখনো সেই পুরুষ জন্মায়নি দিনু কাকা। আমি বামন দস্যুর মেয়ে রঞ্জাবতী, আমি আমার মাকে রক্ষা করার ক্ষমতা রাখি। তোমায় তোমায় আমি এতদিন বাবার মতো বলে মনে করতাম, কিন্তু বিশ্বাসঘাতকের রূপ আমি তোমার দেখেছি। আর সেই সাথে চিনেছি আমার নতুন মাকে আবার। তাই আমি থাকতে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না। বলেছিলাম না, মেয়েদেরকে কখনো বিশ্বাস করতে নেই। কখন কোন দিকে তারা ঘুরে যায়। কিন্তু আজ যে দিনু কাকা কাউকেই মানবে না। তার সামনে যেই আসবে তাকেই সে নিজের হাতে নিকেশ করবে। বহুদিনের আগুন নেভাতে হবে আমায়, বহুদিনের আগুন নেভাতে হবে। বলেই একটা ধারালো তলোয়ার উঁচিয়ে ধরল। রঞ্জাবতী কিছু বোঝার আগেই তীব্রভাবে সেটা দিয়ে আঘাত করতে চাইল রঞ্জাবতীর শরীরে। রঞ্জাবতীও দ্রুত সরিয়ে নিল নিজের শরীরটা। দিনুর তলোয়ার তার বাজু বেয়ে বেরিয়ে গেল, হাত কেটে রক্ত গড়াতে শুরু করলো ঝরঝর করে। কিন্তু রঞ্জাবতী সেটা যেন গ্রাহ্যই করল না। দিনুর তলোয়ারটা দিয়ে দ্বিতীয়বার আঘাত করার আগেই রঞ্জাবতী সজোরে এক লাথি মারল দিনুর পেটে। দিনুর শরীরটা আছড়ে পড়ল দূরে। চম্পাবতী এতক্ষণ যেন পাথর হয়ে গিয়েছিল। দিনু ছিটকে পড়তেই সে ছুটে এসে রঞ্জাবতীকে জড়িয়ে ধরল। আমার সোনা, আমার কুচি সোনা, আমি যে তোকেই খুঁজে ফিরেছি এত বছর, আজ তোকে ফিরে পেয়েছি। আমার নতুন মা, আমার নতুন মা। আর কোথাও যেতে দেব না আমি তোমায়, কোথাও যেতে দেব না। দুটো আবেগ ঘন শরীর এই মুহূর্তে একে অপরকে পূর্ণ করতে থাকলো বহুদিনের অপ্রাপ্ত ভালোবাসায়। আর ঠিক তখনই নিঃশব্দে জঙ্গলের অন্ধকারে উঠে দাঁড়ালো এক হিংস্র পশু। পড়ে থাকা তলোয়ারটা নিয়ে ধীর পায়ে সে এগিয়ে এলো রঞ্জাবতীকে লক্ষ্য করে। মুখে হিংস্র গর্জন তুলে সেটা চালিয়ে দিল রঞ্জাবতীর পিঠ লক্ষ্য করে। ঠিক তখনই চম্পাবতী ঝড়ের বেগে রঞ্জাবতীকে সরিয়ে দিল, আর তলোয়ারটা গিয়ে বিঁধল চম্পাবতীর পেটে। কিন্তু তার আগেই রঞ্জাবতীর খঞ্জন নিষ্ঠুরভাবে গেঁথে গেল দিনুর ছাতিতে। রক্ত ছিটকে এসে লাগলো রঞ্জাবতীর গালে। দিনুর শরীরটা বার দুই ঝাঁকুনি খেয়ে সশব্দে পড়ে গেল মাটিতে। আরো বার দুই কেঁপে স্থির হয়ে গেল চিরদিনের মতো সেটা। রঞ্জাবতী খঞ্জরটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এলো চম্পাবতীর কাছে। দু হাত দিয়ে আঁকড়ে ধরল চম্পাবতীকে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার নতুন মা, আমার নতুন মা, আমায় ছেড়ে যেও না মা, আমার ছেড়ে যেও না। আমি আর কোনোদিনও তোমায় বিশ্বাসঘাতক বলবো না মা, আর
কখনো তোমায় কষ্ট দেব না, কখনো কষ্ট দেব না। আমায় ছেড়ে যেও না মা, ও মা, মা গো, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল চম্পাবতীর বুকে। বুক ফাটা কান্নায় ভরে গেল জঙ্গলের চত্বর। চম্পাবতী হাত তুলে রঞ্জাবতীর গালটা স্পর্শ করল, অস্ফুটে বলল, কুচি, আমার সোনা মা। আর তারপরই শরীরটা নিতর হয়ে গেল চিরদিনের মতো। রঞ্জাবতী কতক্ষণ পাথরের মতো বসেছিল খেয়াল নেই তার। বেশ কিছুটা সময় পরে তার সম্বিত ফিরে এলো। চোখের জল তখনও গড়িয়ে চলে যে নীরব স্রোতের মতো। একবার চারিদিকের উদ্ভ্রান্তের মতো তাকালো। দিনু কাকার রক্তাক্ত শরীরটা দেখতে পেল নিথর হয়ে পড়ে আছে। বুকের ভেতর থেকে চাপা এক যন্ত্রণা, খুব কষ্ট যেন উগড়ে এলো। আবার উদ্ভ্রান্তের মতো তাকালো চারিদিকে। তারপর চম্পাবতীর দেহটা দু হাতে তুলে নিয়ে নামিয়ে দিল খুঁড়ে রাখা কবরটার ভিতর। দু হাত দিয়ে চাপা দিতে লাগলো মাটি, চোখ দিয়ে নামতে লাগলো বাঁধ ভাঙা জল। সুমিতা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সবকিছু চোখ বুজে। রহস্যময় বেটে লোকটির সব বলা শেষ হলে সে চোখ তুলে তাকালো। সে বুঝতে পেরেছে শতক পুরনো আগে কোনো এক বিশ্বাসঘাতকতার জন্যই, কোনো এক কলঙ্কময় ইতিহাসের কারণেই আজও সুন্দরবনের দস্যু দল সাধারণ মানুষের উপর বিশ্বাস হারিয়েছে। কিন্তু সুমিতার মনের ভেতর অনেক প্রশ্ন যেন এখনো খেলে বেড়াচ্ছে। প্রশ্নগুলো নিয়ে সে রহস্যময় লোকটির দিকে ঘুরল, কিন্তু দেখল সেখানে কেউ নেই। যেন প্রচণ্ড এক ঝাঁকুনি খেল সুমিতা। হে কি ব্যাপারটা কি হলো? লোকটা লোকটা গেল কোথায়? এমন সময় একটা ঘূর্ণি বাতাস সামনে পাক খেয়ে উঠল, আর একটু একটু করে মিলিয়ে গেল উঁচু ঢিপির মতো কবরটার ভেতরে। সুমিতা অপলক এক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ঢিবি দুটোর দিকে। তারপর একটা ছোট্ট শ্বাস ছেড়ে উঠে পড়ল। ফিরতে হবে এবার। ধীর পায়ে সে আন্দাজ করে ফিরতে শুরু করল। আর ফিরতে ফিরতেই তার মনে হলো কেউ যেন জঙ্গলে আকুল স্বরে ডেকে চলেছে, নতুন মা, নতুন মা। আপনারা শুনলেন হেমন্ত দত্তের লেখা রঞ্জাবতীর খঞ্জর। গল্পের নাট্য রূপান্তর করেছেন পূর্বা তালুকদার। গল্পের কথক অমিত ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠদান করেছেন কৌশিক, দিতিপ্রিয়া, ইন্দ্রাক্ষী, সুজন, শ্রী, শুভদীপ, নীল, দেবস্মিতা, অনন্যা, নিহারেন্দু এবং অমিত। গল্পের ধ্বনি পরিকল্পনা ও আবহে রিম্পা ঘোষ ও শুভজিৎ বটব্যাল। সমগ্র পরিচালনা ও পরিবেশনায় টিম লোককথা। কেমন লাগলো আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও নতুন গল্পের জন্য। তাহলে
শুনে নিন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে থাকে অন্ধকার।